আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না। নির্বাচনের মধ্যেই বিপর্যয়ের মুখে তৃণমূল। আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গে এমন কোনো ঘটনা ঘটতে চলেছে যা রাজ্য রাজনীতির মোড় তো ঘুরিয়ে দেবেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে বিপর্যয়ের সম্ভাবনাকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দেবে। গতদিনে রাজ্যের দুই হেভিওয়েট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনেই মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণে নির্বাচন প্রচার সারলেন এবং সেখান থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুটি জনসভা থেকে মালদহ উত্তর এবং দক্ষিণের রতুয়া এবং ইংরেজবাজার জনসভা থেকে যে বিস্ফোরক তথ্য সামনে আনলেন শুভেন্দু অধিকারী, তা নিয়েই এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। সপ্তাহের শুরুতেই এমন কিছু রাজনৈতিক বিস্ফোরণ ঘটতে চলেছে যা সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে তৃণমূল কংগ্রেসের জন্য। এমন কথাই দুবার উচ্চারণ করলেন বিরোধী দলনেতা। কিন্তু কেন তিনি একথা বললেন? কি ঘটতে পারে আগামী সপ্তাহে যা তৃণমূল কংগ্রেসের বিপর্যয় বলে অভিহিত করছেন শুভেন্দু অধিকারী? আজকের পর্বেই আপনাদের সামনে বিশ্লেষণ করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। শুভেন্দু অধিকারীর দুটি বক্তব্যই আপনাদের শোনাবো, কিন্তু প্রথম বক্তব্যটি শোনাবো মালদহ উত্তরের রতুয়ায় প্রথমবারের জন্য যে তথ্যটা তিনি দিলেন, আগামী সপ্তাহে এমন কিছু রাজনৈতিক অস্থিরতা ঘটবে রাজ্যে যা সামাল দেওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়বে। কি বলেছিলেন বিরোধী দলনেতা শোনাবো আপনাদের, দ্বিতীয় মন্তব্যটাও শোনাবো এবং কেন তিনি বলছেন তার একটা প্রেডিকশনও করব আজকে। তার আগে শুনুন সম্পূর্ণ বক্তব্যটি রতুয়ার জনসভা থেকে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না। সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। বিরোধী দলনেতা যদিও স্পষ্ট করে বলেননি যে আগামী সপ্তাহের ঠিক কোন বারে বা কোন ধরনের ঘটনা ঘটতে চলেছে সেই সম্পর্কে তিনি উল্লেখ করেননি, কিন্তু তবুও আজকে আপনাদের সামনে আমি চেষ্টা করব বলার যে কোন দিকটিকে নজরে রেখে বিরোধী দলনেতা এমন মন্তব্য করে থাকতে পারেন। তবে উল্টো দিকে যদি বলতে হয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিন্তু এই প্রেডিকশন নিয়ে ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়। আপনাদের মনে থাকতে পারে বেশ কয়েকবার নির্দিষ্ট কিছু ডেট বা মাসের উল্লেখ করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে শুভেন্দু অধিকারী, যদিও সেক্ষেত্রে তেমন রাজনৈতিক পদক্ষেপ দেখা যায়নি রাজ্য জুড়ে। তাই এক্ষেত্রে বা প্রেডিকশনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বক্তব্য কিন্তু কোথাও মিস হয়েছে, কিন্তু এবারে যে মিস হবে না তার একটা অন্তত আভাস আজকের পর্বে আপনাদের দেব। তার আগে শোনাবো শুভেন্দু অধিকারী যখন মালদাহতে বসে এই ধরনের মন্তব্য করছেন, তখন আবার ঠিক সেই দিনই মালদহতে দাঁড়িয়ে জনসভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপ বা অভিযোগ আমাকে পর্যন্ত চোর বলছে এবং তার পরবর্তী হিসাবে তিনি বললেন এবার থেকে বিজেপিকে একেবারে চোর বলে যেন স্লোগান তোলা হয়, সেটাও মঞ্চের ওপর থেকে জানালেন মুখ্যমন্ত্রী। সেই বক্তব্য শোনাবো আপনাদের। আজকে বিজেপির সব স্লোগান উঠে গেছে, আমাকে দেখলেও আমার গাড়ি দাঁড় করিয়ে আমাকেও চোর বলছে। আপনারা একটা আওয়াজ তুলবেন তো ব্লকে ব্লকে। দেশের লোক কি বলছে জানেন? অলি গলি মে চোর হ্যায়, बीजेपी चोर है, अली गली में चोर है, बीजेपी चोर है, पूरा देश में चोर है, बीजेपी चोर है, बंगाल में चोर है, बीजेपी चोर है। কেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শোনালাম নিশ্চিতভাবে আজকে আপনাদের পর্বে ব্যাখ্যা করব এবং এই বক্তব্যের সঙ্গে শুভেন্দু অধিকারীর করা প্রেডিকশনের কিছুটা মিল থাকতেও পারে। শুভেন্দু অধিকারীর রতুয়ার বক্তব্য আপনাদের শোনালাম, আরো একটি জায়গা থেকে এই একই ধরনের মন্তব্য করেছেন, সেই বক্তব্যটিও শোনাবো।
সেটা হচ্ছে মালদহ দক্ষিণের ইংরেজ বাজারে। সেখানে গিয়েও বিরোধী দলনেতার গলায় ঠিক গতদিনে একই মন্তব্য শোনা গিয়েছে। আসুন এই বক্তব্যটা শোনার পরই আপনাদের সামনে ব্যাখ্যা করব যে কি বা কোন দিকে লক্ষ্য করে শুভেন্দু অধিকারী এই কথা বলে থাকতে পারেন। শুনুন তার মালদহ দক্ষিণের জনসভা থেকে করা একই ধরনের এক মন্তব্য। ধরো অপেক্ষা করুন, আজকে কি বার? শনিবার, কালকে রবিবার। পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে তৃণমূল সামলাতে পারবে না, সামলাতে পারবে না। অপেক্ষা করে থাকুন, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে বিরোধী দলনেতা, সমঝদার কা ইশারাই কাফি হয়। দেখতে থাকুন পিসিআর ভাইপোর দমটা কি করে ঢিলা হচ্ছে, দেখতে থাকুন। সামলাতে পারবে না, এদের উৎখাত করতে হবে মায়েরা। আচ্ছা, এবার আসি মূল ব্যাখ্যায়। কি হতে পারে বলুন তো? আপনারা তো অনেকেই আছেন যারা রাজনৈতিক সচেতন, আপনারা একটু গেস করে বলুন তো কি হতে পারে। কারণ বিরোধী দলনেতা যেহেতু হলফ করে বলেননি, তাই আমিও বলতে পারবো না তিনি কোন দিকে লক্ষ্য বা নজর রেখে কথা বলেছেন। তবে আপনাদের আমি দেখাতে চাইবো যে সত্যি সত্যি এই সোমবার দিন একটা বড় ঘটনা ঘটতে পারে আমাদের রাজ্যে। আমার জানা নেই বিরোধী দলনেতা এটিকে উদ্দেশ্য করেই তার বক্তব্যগুলো বললেন কিনা। আসুন আনন্দবাজার পত্রিকার একটি শিরোনাম আপনাদের দেখায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা কবে, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আসুন একটু পড়ে শোনাই আপনাদের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন জানালো কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার সকাল 10:30টায় রায় ঘোষণা করবে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। 24,000-এরও বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হবে। একসঙ্গে 350টি মামলার রায় ঘোষণা করবে আদালত। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর 24,000-এর বেশি শূন্যপদ নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনেক চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটি ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বিশেষ বেঞ্চকে 6 মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছিল শীর্ষ আদালত। সেই মতো গত ডিসেম্বর মাস থেকে ওই মামলাগুলির শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে। প্রায় 3.5 মাস ধরে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাগুলির শুনানি চলেছে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে টানা শুনানি হয়েছে এই মামলার। গত 20 মার্চ এই মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত এবং আগামী সোমবার 10:30টা নাগাদ সেই রায় ঘোষণা করা হবে। বুঝতে পারলেন বন্ধুরা, এই প্রথম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট এবং প্রায় 350টি মামলা একসঙ্গে শুনানি হয়েছিল। তার রায় ঘোষণা হলে নিশ্চিতভাবে একটা বড় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে, যেটা শাসক দলের জন্য চিন্তার কারণ অবশ্যই হবে। তেমনি আবার না জানি বিচারপতির রায়ে এমন কিছু আবার উল্লেখ থাকবে না তো, জানিয়ে একেবারেই বিড়ম্বনায় পড়তে হতে পারে এই রাজ্য সরকারকে। তেমন দিকেই কি বিরোধী দলনেতা ইঙ্গিত করছেন যে এমন কিছু অস্থিরতা তৈরি হবে যেগুলোকে আর সামাল দেওয়া যাবে না? এর জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে সোমবার পর্যন্ত। তবে আমরা চাই যে বা যারা এই সমস্ত চাকরি চুরির মতো এত বড় নির্লজ্জ ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি হয়। আর একটা ঘটনার উল্লেখ না করে পারছি না, যেহেতু বিরোধী দলনেতা নির্দিষ্ট করে কিছু বলেনি, তাই আরো একটি ঘটনা কিন্তু ঘটেছে সম্প্রতিকালে। আপনারা জানেন কালীঘাটের কাকু, তার গলার স্যাম্পল টেস্ট কিন্তু পরীক্ষা করে সামনে চলে এসে গেছে, ইডির হাতে এসে গেছে। সেটা এখনো পর্যন্ত কোর্টে ইডি জমা দেয়নি। আগামী সোমবার বা আগামী সপ্তাহে কি ইডি সেটা কোর্টে জমা দিতে চলেছে? কোর্টে জমা দিলে তা নিয়ে কি আরো একবার রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে? এবং আপনাদের দেখাবো মিডিয়া যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটি করেছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা হলেও অ্যাগ্রেসিভ দেখিয়েছিল এবং তিনি সম্ভবত কিছুটা হলেও মেজাজ হারিয়েছিলেন। এমনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কুল মাইন্ডেড, সহজে বা হঠাৎ হঠাৎ মেজাজ তিনি হারান না। কিন্তু কিছু কিছু প্রশ্ন যেগুলো যদি তার পছন্দের না হয়, তাহলে কখনো কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেজাজ
হারাতেও অতীতেও দেখা গেছে। এবং ঠিক তেমনটাই হলো কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনার পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়া নিয়ে যখন প্রশ্ন করা হলো, আচ্ছা দেখুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কিছুটা হলেও একটু ফ্রাস্ট্রেটেড হলেন? প্রশ্ন শুনে কি একটু বিরক্তি প্রকাশ করলেন? শুনুন সেই বক্তব্য। সেটা মিলেছে, সেটা আদালতে তারা দেবে, কি বলবেন? ইডি আর আদালতে দাবি হবে, ইডি আদালতে জানাবে, এখন তো আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায়, ডাকা যায় না, ইডি বা সিবিআই ডাকে না, তখন তো প্রশ্ন করে না। আপনার তো এজেন্ডা কোনো রকম কোনো দাবি করে থাকে, ইডি জানাবে কোর্টে। আর আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে আমাদের। আপনি ইডির অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এএসজিকে ক্ষমা চাইতে হয়েছে কিনা? আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে? আপনার সচ্ছাও সাথে জিজ্ঞেস করার করবেন? জিজ্ঞেস করবে। আজকে তো প্রায় 8 মাস হয়ে গেছে, 8 মাসে কভার করেছে। আমাকে প্রশ্ন করছেন, করুন, ভালো, কিন্তু যেখানে জিজ্ঞেস করার আপনি কি জিজ্ঞেস করেছেন? দেখুন, সামনের সপ্তাহে এই দুটি বড় জিনিস কিন্তু আমাদের রাজ্যে ঘটতে চলেছে এবং আদালতেই ঘটবে। জানি না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দুটো বিষয়কে উল্লেখ করার চেষ্টা করলেন কিনা। যেহেতু তিনি উল্লেখ করেননি, তাই আমি একেবারে নির্দিষ্ট করে বলতে পারবো না। কিন্তু আগামী সপ্তাহে আমাদের রাজ্যের রাজনীতি এই দুটি বিষয় নিয়ে আরো একবার উত্তাপ ছড়াতে পারে। আপনাদের শুনিয়েছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থার একটি অংশের প্রতি বিরক্ত, বিভিন্ন প্রশ্ন তিনি তুলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত নির্বাচনী প্রচারে এসে একগুচ্ছ অভিযোগ তুলেছেন বিচার ব্যবস্থার এক অংশের দিকে। বিজেপির কথায় দয়া করে দেশটাকে বিজেপির ইলেকশন করতে দেবেন না। মনে রাখবেন, সারা পৃথিবী তাকিয়ে আছে, ভারতবর্ষ কিন্তু একটা বৃহৎ গণতান্ত্রিক দল। আর অবিচার হলে বিচার পাওয়ার জন্য আমি জানি বিচারালয়গুলোতে এমন এমন জাজমেন্ট বেরোয় যা দেখলেই বুঝতে পারবেন সবাই নয়, একাংশ ঠিকই শিখিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কর্মী অ্যারেস্ট হলে বেল চাইতে গেলে জেল, আর বিজেপির নামে খুন করলেও তার বিরুদ্ধে কেস করলে সঙ্গে সঙ্গে বলবে না, তার বিরুদ্ধে কিছু করা যাবে না, যেন বিজেপির লিডারের মতো কথা বলছেন। তাই জানি না আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগুতে চলেছে এবং সত্যি সত্যি যদি এমন কোন রায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে শোনা যায়, তাও আবার যখন লোকসভার নির্বাচন চলছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে লোকসভা সিটের বৈতরণী পার করাটা কতটা সহজ হবে তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। তবে সর্বশেষ যেটা বলে আপনাদের শেষ করতে চাইবো যে দেখুন, এত কিছু দুর্নীতি ঘটে যাওয়ার পরেও প্রত্যেকটি ক্ষেত্রে যখন দুর্নীতি, এমনকি কেন্দ্রীয় সরকারের যে সুবিধাগুলো সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে না দেওয়া, এমনকি নারী নিগ্রহের মতো আদর্শ বা জ্বলন্ত উদাহরণ সন্দেশখালী, এত কিছু ঘটনার পরেও যারা এই রাজ্যের শাসক দলকে ভোট দেবে বলে ইতিমধ্যেই বিবেচনা করেছেন, আমার বিশ্বাস কলকাতা হাইকোর্টের রায়ও তাদের টলাতে পারবে না সেই বিশ্বাস থেকে। এমনকি যদি কখনো পর্যন্ত প্রমাণও চলে আসে, কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে যদি কোনো সত্যি সত্যি তথ্য প্রমাণও আসে, সেই দিনে দাঁড়িয়েও বোধহয় আমাদের এই রাজ্যের অনেক মানুষ তখনো পর্যন্ত অটুট আস্থা রাখবে। তাই সেই কারণেই আমার মনে হয় এটা পশ্চিমবঙ্গের এক অদ্ভুত বৈশিষ্ট্য। সেই কারণেই বোধহয় এত চুরি, দুর্নীতি, এই ধরনের অভিযোগের পরেও দাপটেই ঘুরে বেড়াতে পারে রাজ্যের শাসক দল, যেটা বোধহয় সম্ভব হতো না ভারতবর্ষের আর কোনো রাজ্যে। যেমন আপনারা দেখেছেন কিছুদিন আগে উপনির্বাচন যখন রাজস্থানে হয়েছিল, অনেক ছোট একটা দুর্নীতির জন্য সেখানকার মানুষ কংগ্রেস গভর্নমেন্টকে সরিয়ে দিতে দ্বিধাবোধ করেনি। ঠিক আবার কর্ণাটকেও যেখানে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেখানেও মানুষ কিন্তু বিধানসভার নির্বাচনে
বিজেপিকে সরিয়ে দিয়ে কংগ্রেসকে আনতে দ্বিধাবোধ করেননি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বা আমাদের এখানকার ভোটারদের চরিত্র বোধহয় একটু আলাদা। আমরা যত কিছু দুর্নীতি সবকিছু মুখ বুজে সহ্য করতে পারি, তার কারণ 34 বছর যদি আমরা সিপিএম কে সহ্য করতে পেরেছি, তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের জন্য 40টা বছর বোধহয় পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক মানুষ ব্যয় করতে প্রস্তুত রয়েছে। জানি না তারা ভবিষ্যৎ বা নিজেদের সন্তান সন্ততিদের ভবিষ্যতের কথা কতটা চিন্তা করেন। আপনারা কি মনে করছেন শুভেন্দু অধিকারীর এই প্রেডিকশন কি ফলতে চলেছে আগামী সপ্তাহে? লিখে জানান অবশ্যই আজকের কমেন্ট সেকশনে। এখনকার মতো এখানে শেষ করলাম।